আবারও হামলার শিকার হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। দর্শক দেখতে পাচ্ছেন আবারও আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর আক্রমণ হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আটক হয়ে। যখন আমার উপর হামলা হচ্ছে সাধারণ নাগরিকদের উপর, তখন আসলে স্বরাষ্ট্রমন্ত্রী আর ওই চেয়ারে থাকার কোনো বৈধতা থাকে না। এদিকে এবার গতকালকে থেকেও ভয়াবহ অবস্থা হয়েছে আজ নাসিরউদ্দিন পাটোয়ারির। ছাত্রদল কর্মীরা সরাসরি আক্রমণ করে স্বরাষ্ট্রমন্ত্রীর উপর দোষারোপ হয়েছে। এই নিয়ে আজকে অসংখ্য ঘটনা সারা দেশে ঘটেছে। প্রায় 7 ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের নিরাপত্তায় ঝিনাইদহ ছাড়লেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তার উপর ডিম ছুড়ে মারার ঘটনায় সদর থানায় ছাত্রদলের নেতা সহ শতাধিক জনের নামে মামলা করা হয়েছে। আমরা এটার মধ্য দিয়ে একটু আমাদের আইনজীবীর সাথে আছেন, আমরা এটার মধ্য দিয়ে প্রমাণ পাবো যে সরকার কি দেশে আইনের শাসন চায় নাকি জঙ্গলি শাসন চায়। দুপুর থেকে আমরা জঙ্গলি শাসনের মধ্য দিয়ে গিয়েছি, অবশেষে সরকারকে যখন গলা চিপে ধরেছি তখন সরকার হলো মামলা নিতে বাধ্য হয়েছে। আমরা পুরো 18 কোটি মানুষেরকে বলবো সরকারের আপনারা গলা চিপে ধরুন, যাতে সরকার আইনের শাসন বাস্তবায়ন করে, কোনো জঙ্গলি শাসন নয়, এবং আইনমন্ত্রী তার বাড়ি থেকে আইনের শাসন বাস্তবায়ন শুরু করবেন বলে আমরা আশা রাখি। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় মব করে হামলা করেছে বিএনপি ছাত্রদল। শুধু হামলা নয়, ঝিনাইদহে এই ঘটনা ঘটেছে। অস্ত্র নিয়ে হামলা করেছে বিএনপি ছাত্রদল। এবং বাংলাদেশের রাজনীতিতে বিএনপি যে ধীরে ধীরে ফ্যাসিস্ট হয়ে উঠছে, ফ্যাসিস্ট রূপ ধারণ করেছে এবার বিএনপি দল। গতকালকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ঝিনাইদহে হামলা হয়েছিল, আজকে আবার ভয়াবহ ঘটনা ঘটে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে। দর্শক শ্রোতা, গতকালকের ঘটনার পর অনেক রহস্য সারা দেশেই ছড়িয়ে গিয়েছিল এবং এর সাথে বিএনপি দল জড়িত ছিল, ছাত্রদল, যুবদল। সরাসরি নাসিরউদ্দিন পাটোয়ারি অনেকের নাম বলে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষারোপ করে। আজকে দেখতে পারি স্বরাষ্ট্রমন্ত্রীও বিপদে পড়ে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারির অবস্থা এবং এই নিয়ে বাংলাদেশের রাজনীতির মধ্যে অসংখ্য ঘটনা যে গোপনে ঘটেছে সবকিছু দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওর মাধ্যমে। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ইট পাটকেল, ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 110 থেকে 115 জনকে আসামি করা হয়েছে। এর আগে মামলা গ্রহণের দাবিতে পাটোয়ারির নেতৃত্বে ঝিনাইদহ সদর থানায় অবস্থান নেয় এনসিপি নেতারা। মামলা নেওয়ার পর রাত 10:45টার দিকে পুলিশ পাহারায় থানা থেকে বেরিয়ে যান। প্রতিনিধি এম রায়হানের তথ্য ছবিতে ইউসুফ হাসান নাইমের প্রতিবেদন। ঝিনাইদহে পুরনো ডিসি কোর্ট চত্বরে মসজিদে জুমা নামাজ শেষে বের হচ্ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সে সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক সাদেক আহমেদ নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে কথা বলতে যান। এক পর্যায়ে পেছন থেকে বেশ কয়েকজন পাটোয়ারির উপর ইটপাটকেল ও ডিম নিক্ষেপ করে এবং হামলা চালায়। এতে এনসিপির 3 জন কর্মী আহত হয়। এ ঘটনায় এনসিপির নেতৃবৃন্দ বিক্ষোভ করে। পুলিশের অবহেলা ও বিএনপিকে দায়ী করে স্থানীয় এনসিপি নেতারা। বিএনপির একটা অংশ ছাত্রদলের কিছু ছেলেপেলে যারা আমাদের উপর আক্রমণ করে, অতর্কিত আক্রমণ করে, ডিম নিক্ষেপ করে এবং মারধর করে। আমাদের এই ডিম ছোড়াছুড়ি করে আর গায়ে হাত দিয়ে নতুন প্রজন্মকে দবিয়ে রাখবে, এটা সম্ভব না। হামলার পর নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপি নেতাদের সঙ্গে নিয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা করতে গেলে সাংবাদিকদের জানান, এ ঘটনায় বিএনপি, পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর ইন্ধন রয়েছে। হামলার নির্দেশদাতা, মদতদাতা হলো আইনমন্ত্রী আসাদ। এই হামলাটা আজকে ছাত্রদল, যুবদল, বিএনপি এবং পুলিশ, এই 4টা বাহিনী একসাথে সন্ত্রাসী বাহিনী হামলাটা করেছে। অন্যদিকে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করে ছাত্রদল। তার বিখ্যাত পাটোয়ারি এই বাংলাদেশের বিভিন্ন স্থানে মব সৃষ্টি করে যাচ্ছে। আমরা বিগত দিনে অতি ধৈর্যের সাথে ছাত্রদলের নেতা কর্মী বৃন্দ আমরা চেষ্টা করে গেছি তাদের এই মবের বিরুদ্ধে। নাসিরউদ্দিন ডারবি নাসিরকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এরকম কোন ঝামেলায় যদি নাসিরউদ্দিন পাটোয়ারি জড়াত থাকে তাহলে আমরা ঝিনাইদহে এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা করব। পরে সন্ধ্যা পর্যন্ত থানায় মামলা না নেয় দলের নেতাকর্মীরা থানার বাইরে অবস্থান কর্মসূচি শুরু করে। এক পর্যায়ে থানার বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। এদিকে রাত 10:45 পর্যন্ত ঝিনাইদহ সদর থানায় অবস্থান করেন নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপি নেতাকর্মীরা। সে সময় নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, তিনি আশা করেন ন্যায় বিচার পাবেন। দুপুর থেকে আমরা জঙ্গলি শাসনের মধ্য দিয়ে গিয়েছি, অবশেষে সরকারকে যখন গলা চিপে ধরেছি তখন সরকার হলো মামলা নিতে বাধ্য হয়েছে। আমরা পুরো 18 কোটি মানুষেরকে বলবো সরকারের আপনারা গলা চিপে ধরুন, যাতে সরকার আইনের শাসন বাস্তবায়ন করে, কোনো জঙ্গলি শাসন নয়, এবং আইনমন্ত্রী তার বাড়ি থেকে আইনের শাসন বাস্তবায়ন শুরু করবেন বলে আমরা আশা রাখি। পরে থানার বাইরে অবস্থান নেয়া ছাত্রদল কর্মীদের সরিয়ে নেন দলের নেতারা। যখন আমার উপর হামলা হচ্ছে সাধারণ নাগরিকদের উপর, তখন আসলে স্বরাষ্ট্রমন্ত্রী আর ওই চেয়ারে থাকার কোনো বৈধতা থাকে না। আমি প্রত্যেকটা জুমায় এক এক মসজিদে পড়ি। আজকে পূর্ব নির্ধারিত ঘোষণা করেছিলাম যে আমি ঝিনাইদহ ডিসির যে বাসভবন আছে এর অপোজিটেই
কোর্ট মসজিদে জুমার নামাজ পড়বো, এবং সেখানে সময় মতো পৌঁছে জুমার নামাজ শেষ করে যখন বের হইলাম, বের হওয়ার পরে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যিনি আহ্বায়ক আছেন শাহেদ, ওনার নাম, উনি আমাদেরকে প্রথমে বাধা দেন এবং আমরা মসজিদ থেকে বের হওয়ার পরে সাধারণ মুসল্লি যারা আছে তাদেরকে আতঙ্কগ্রস্ত এক দল শুরু করে। আমরা তখনও তাদের আইডেন্টিফিকেশন করতে পারি নাই। এরপরে তারা সরাসরি এসে পরিচয় যে তারা হলো ছাত্র দলের লোক। একটু পরে আমার উপরে হলো ডিম ছুড়ে মারা হয় এবং আমাকে ঘুষি দেওয়া হয়, এবং এরপরে তারা হলো ইট পাটকেল হলো আমাদের উপরে নিক্ষেপ শুরু করে। এরপরে হলো তারা হকি স্টিক দিয়ে হলো আমাদেরকে সবাইকে বেধড়ক পিটানি শুরু করে। তো যেটা সবচেয়ে ভয়ঙ্কর একটা বিষয়, যখন আমাদের উপর হামলাটা হয়েছে, হামলার সময় ছাত্রদল, যুবদল, বিএনপি, পুলিশ, এই 4টা বাহিনী একসাথে ছিল। এবং আমরা যেটা আগে দেখেছিলাম, যেটা ক্যাম্পাস লাইফে দেখেছি বা বিভিন্ন ঢাকা শহরের যে ছাত্রলীগ, যুবলীগ তারা একসাথে ঐক্যবদ্ধ হয়ে এবং পুলিশের সাথে এসে আমাদের উপরে হামলা করে, সেই পরিস্থিতিটা আজকে আমরা দেখলাম। তো আমাদের এখানে অনেকে বলছেন যে এটার বিষয়ে উপরের মহল থেকে ইন্ধন রয়েছে, যিনি আইনমন্ত্রী আসাদুজ্জামান তার, এবং এখানে যিনি বিএনপির জেলা সভাপতি মজিদ নামে একজন আছে, যিনি হলো এখানে সবচেয়ে একজন চাঁদাবাজ এবং চাঁদাবাজদের গডফাদার, উনি সাথে সাথে এখানে রয়েছে। এবং এই পৌর যে ছাত্রদল আছে, তারপরে এখানে ছাত্রদলে যারা সভাপতি, সেক্রেটারি, মোটামুটি সবাই এখানে উপস্থিত ছিল এবং তারা হলো আমাদের উপরে ডিরেক্টলি হামলা করেছে। তো আমাদের কয়েকজন হলো হসপিটালে চিকিৎসা নিয়েছে, কারো 2টা শিলায় 3টা শিলায় লেগেছে। আমরা সেগুলো সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতেছি যে প্রমাণস্বরূপ যে কিভাবে হামলা করেছে, কারা কারা আহত হয়েছে। আমরা এখন থানায় আছি, মামলার প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ আমরা আশা করি যে বাংলাদেশে আমরা তাদের বিচার করতে সক্ষম হব, এবং মাননীয় প্রধানমন্ত্রী নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। যখন আমার উপরে হামলা হচ্ছে সাধারণ নাগরিকদের উপর, তখন আসলে স্বরাষ্ট্রমন্ত্রী আর ওই চেয়ারে থাকার কোনো বৈধতা থাকে না। যে আমাদের 4টায় আর একটা প্রোগ্রাম রয়েছে, যোগদান অনুষ্ঠান, সেটা পূর্ব নির্ধারিত যে স্থল সময় সেটা অনুযায়ী আমরা করব। আমরা বলেছি যে আগামী আমাদের যে লড়াইটা, এটা যতই মামলা, হামলা, হকি স্টিক থেকে শুরু করে যা কিছু নিয়ে আসুক না তারা, আমরা সেই জায়গায় কোনো কম্প্রোমাইজ করব না। সো আমরা যেহেতু রক্ত দিয়েছি, রক্তের উপর দিয়ে আমাদের জীবন চলতে হবে, আমরা কোনো কম্প্রোমাইজ না। আমরা আমাদের প্রোগ্রাম থেকে শুরু করে রাজনৈতিক কর্মসূচি সবকিছু ইনশাল্লাহ চালিয়ে যাব। আমরা কারো জায়গায় কোনো কিছুতে হামলাতে ভীতু নই। আমার উপরে হামলার কারণ হলো কয়েকদিন আগে সীমান্তে নাগরিকদের হত্যা করা হয়েছে। তো আমি এটা নিয়ে শক্ত প্রতিবাদ করেছিলাম। থেকে বের হওয়ার পরে ছাত্রদলের হকি স্টিক দিয়ে আমাদের উপর সশস্ত্র হামলা করেছে। ঝিনাইদহে পূর্ব নির্ধারিত কর্মসূচি শেষে অতর্কিত হামলার শিকার হয়েছেন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্যের আবেদন জানিয়েছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। আর এর পরপরই তার দেয়া এক লাইনের একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সেই পোস্টকে ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ পুরাতন কালেক্টর মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ তার সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন। কথা বলার এক পর্যায়ে হঠাৎ পেছন থেকে কয়েকজন যুবক নাসিরউদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে এনসিপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। ঘটনার পর হামলার অভিযোগে লিখিত অভিযোগ দিতে ঝিনাইদহ সদর থানায় অবস্থান নেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার দলের নেতাকর্মীরা। এ সময় থানার বাইরে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামায়াত শিবিরের নেতাকর্মীদেরও জড়ো হতে দেখা যায়। তবে অভিযোগ জমা দেওয়ার পরও সেটি গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। যদিও সদর থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন, সার্ভার ডাউন থাকায় তাৎক্ষণিকভাবে অভিযোগটি অনলাইনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। তবে সার্ভার সচল হলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে থানায় অবস্থান কর্মসূচি চলাকালে রাত 9:30টার দিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে প্লিজ সেভ আস লিখে একটি পোস্ট করেন। আর সেই পোস্ট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এদিকে হামলার ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ দাবি করেন, ডিম নিক্ষেপ বা হাতাহাতির ঘটনার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। পরে ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন, বিএনপির স্থানীয় নেতাকর্মীদের লোকজন তার উপর হামলা চালিয়েছে। আর পুরো ঘটনাকে ঘিরে এখন ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় মব করে হামলা করেছে বিএনপি ছাত্রদল। শুধু হামলা নয়, ঝিনাইদহে এই ঘটনা ঘটেছে, অস্ত্র নিয়ে হামলা করেছে বিএনপি ছাত্রদল। দর্শক, এবং এই ঘটনা ঘটেছে বাংলাদেশের আইনমন্ত্রী এলাকায়। এই ঘটনা পূর্ব পরিকল্পিত এবং বাংলাদেশের রাজনীতিতে বিএনপি যে ধীরে ধীরে ফেসিস্ট হয়ে উঠছে, ভিন্ন মতকে দমন করছে, তার প্রমাণ। এটা একটা স্টার্টিং। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ঝিনাইদহে হামলা হয়েছে, কালকে দেখবেন ঢাকায় হামলা হবে, তারপরে দেখবেন যে
জামাতের লোকাল পর্যায়ের নেতাদের পেটানো থেকে শুরু করে এক পর্যায়ে কেন্দ্রীয় জামাত নেতাদের পিটাবে। বিএনপি এই যে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করেছে, বিএনপি বিচার বিভাগের পৃথক সচিবালয় একদম বাতিল করে দিয়েছে, একদম বিলুপ্ত করে দিয়েছে, যেটা স্টার্ট হয়েছিল। মানে বিএনপি ভেবেছে তাদেরকে ক্ষমতা থেকে কেউ নামাতে পারবে না, তারা আজীবন ক্ষমতায় থাকবে। আওয়ামী লীগ নাই, অতএব তাদের সামনে আর বাধা কারা? জামাত এনসিপি আর কি করবে? এই জন্য বিচার বিভাগকে পুরোপুরি কবজা করতে হবে। এবং এনসিপি জামাত ঠিক আছে সফট বা ছোট বিরোধী দল হিসেবে থাকুক, কিন্তু বিএনপিকে পরাজিত করে ক্ষমতায় আসবে জামাত এনসিপি, এটা যেন না হয়। এই ধরনের চিন্তা থেকে মাইক্রো লেভেল থেকে এই নাসিরুদ্দিন পাটোয়ারিদের উপর হামলা করা হচ্ছে, যার মাধ্যমে এক পর্যায়ে ম্যাক্রো লেভেলে এটা পৌঁছাবে এবং বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠবে। তবে পরিণতি অত্যন্ত ভয়াবহ, কারণ পেশি শক্তি রাজনীতিতে চলে না। সাময়িকভাবে পেশি শক্তি দিয়ে জেতা যায়, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পেশি শক্তি পরাজিত হয়। এই নাসিরুদ্দিন পাটোয়ারিদের আগে পেটাতো ছাত্রলীগ আওয়ামী লীগ, এখন পেটায় বিএনপি যুবদল ছাত্রদল। কিন্তু আওয়ামী লীগ কি নাসিরুদ্দিন পাটোয়ারিদের থামাতে পেরেছে? বা আওয়ামী লীগের পেশি শক্তির কোনো অভাব ছিল না, কিন্তু আওয়ামী লীগের পেশি শক্তি দিয়ে কি চিরদিন টিকে থাকতে পেরেছে? পারেনি। ঠিক তদ্রুপ বিএনপিও টিকে থাকতে পারবে না। এখানে এই হামলা যেহেতু ব্যক্তি নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা নয়, এটা বিএনপির বৃহৎ পরিকল্পনার অংশ, আজীবন ক্ষমতায় থাকা, ফ্যাসিস্ট হয়ে ওঠা, এই প্রক্রিয়ার একটা অংশ, যার ফলে জামাত শিবিরের উপর এই ধরনের হামলা হবে। এই জন্য আমি বিশ্বাস করি যে জামাত শিবির নাসিরুদ্দিন পাটোয়ারির পাশে আছে। এই হামলার অফিসিয়াল বিবৃতি জামাত রেডি করছে, আমি যতদূর জানতে পেরেছি, আপনার শীঘ্রই জানতে পারবেন। শিবির প্রতিবাদ করবে এবং ঝিনাইদহ জামাত নাসিরুদ্দিন পাটোয়ারির পাশে আছে এবং থাকবে এবং শেল্টার দিবে। আপনি একটু চিন্তা করেন দর্শক, হামলার প্যাটার্নটা দেখেন। প্রথম কথা হচ্ছে, এখানে বিএনপি সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে হামলা করেছে। অস্ত্র হাতে এক যুবকের ছবি ভাইরাল হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর থাম্বনেইলে। আর দ্বিতীয় হচ্ছে, হামলাটার প্যাটার্নটা একটু আমরা ব্যাখ্যা করি। নাসিরুদ্দিন পাটোয়ারি ঝিনাইদহ গিয়েছে, পূর্ব নির্ধারিত কর্মসূচি। তিনি একটা মসজিদে, ডিসি অফিসের পাশে একটা মসজিদে নামাজ আদায় করতে যাচ্ছিলেন। এখানে কোনো পলিটিক্যাল কর্মসূচি না, কোনো উত্তেজনা না, অথবা কোনো ধাওয়াধাওয়ি পাল্টা ধাওয়াধাওয়ি না, কিছুই না। জাস্ট সিম্পল নাসিরুদ্দিন পাটোয়ারি একটা মসজিদে নামাজ পড়তে গেছে। যদি এরকম হতো যে না, এখানে এনসিপি একটা প্রোগ্রামের ডাক দিয়েছে, ছাত্রদল সেটা প্রতিহত করার ডাক দিয়েছে, একটা উত্তেজনা তৈরি হয়েছে, সেখানে পুলিশ 144 ধারা জারি করেছে বা কিছু একটা হয়েছে, এরকম কিছু না। জাস্ট নামাজ পড়তে গিয়েছে, নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হয়েছে, অনেকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আপনি একটু চিন্তা করেন, এটা কোন বাংলাদেশ যেখানে নামাজ পড়তে গেলে রাজনীতিবিদরা মায়ের খায় সরকারি দলের? এবং কোন রাজনীতিবিদ যে নাসিরুদ্দিন পাটোয়ারিদের রক্তের উপর দাঁড়িয়ে 24-এর বিপ্লব সংগঠিত হয়েছে, যে নাসিরুদ্দিন পাটোয়ারিদের রক্তের বিনিময়ে তারেক রহমান বাংলাদেশে আসতে পেরেছেন, প্রধানমন্ত্রী হতে পেরেছেন, যে নাসিরুদ্দিন পাটোয়ারিদের রক্তের উপর দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া সম্মানের সাথে মৃত্যুবরণ করতে পেরেছেন এবং সম্মানের সাথে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে, সেই নাসিরুদ্দিন পাটোয়ারিরা মসজিদে নামাজ পড়তে যে বিএনপির মার খায়। এটা কত বড় জুলুম চিন্তা করেছেন? যে বিএনপি মসজিদে নামাজ পড়তে গেলে মারতে পারে, সে বিএনপি নিকট ভবিষ্যতে কতটা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে সহজেই অনুমেয়। দ্বিতীয় হচ্ছে যে আইনমন্ত্রীর এলাকায় কোনো আইনের শাসন নেই। আইনমন্ত্রীর এলাকায় হচ্ছে মব্যের শাসন। আইনমন্ত্রী আসাদুজ্জামান, তাকে দেখলে কেমন যেন ডাকাত মনে হয়। তার চেহারার মধ্যে একটা সন্ত্রাসী ভাব আছে, কথাবার্তার মধ্যেও সন্ত্রাসী ভাব আছে, এবং আওয়ামী লীগের সাথে আড়াত করে তিনি চলেন। এই লোককে অতীতে তো আমরা চিনতাম না, এবং তার কথাবার্তার ধরন দেখে এটা বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের জন্য একটা লজ্জা যে এরকম একজন ব্যক্তি আইনমন্ত্রী হলো। তার আইনের পাণ্ডিত্য কি, তার সুপ্রিমেসি কি, তার পরিচিতি কি, কে চিনত তাকে? কোথা থেকে কি ধরে অ্যাটর্নি জেনারেল বানানো হলো? এবং রহস্যজনক, সরকার গঠনের আগে তিনি অ্যাটর্নি জেনারেল হলেন কিভাবে? আওয়ামী লীগের সাথে আঘাত করে চলতেন, সেট আপ রেডি ছিল। এবং আমরা যতদূর জানতে পেরেছি, বিভিন্ন চরমপন্থী গোষ্ঠীর সাথে এই আইনমন্ত্রী আসাদুজ্জামানের কানেকশন ছিল, এবং বিভিন্ন সন্ত্রাসী তার এলাকায় তিনি পালেন। তার এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে। আপনি একটু চিন্তা করেন, যে দেশের আইনমন্ত্রী এলাকায় আইনের শাসন নাই, আইনমন্ত্রী এলাকায় রাজনীতিবিদরা জাস্ট নামাজ পড়তে যে তার দলের হাতে, সরকারি দলের হাতে মায়ের খায়, সেই আইনমন্ত্রী দেশে আইনের শাসন কায়েম করতে পারবেন? ইজ ইট পসিবল? নেভার। আইনমন্ত্রী এলাকায় মবের শাসন কায়েম, তো বিএনপির মতো কোনো ব্যর্থ সরকার হতে পারে না। এরপরে বিএনপি নেতা রাশেদ খান কিছুদিন আগে, দেখেন রাশেদ খানকে বিএনপিও গুনে না, কিন্তু রাশেদ খান সম্পর্কে কিছু তথ্য আমরা যেটা জানতে পেরেছি, এই রাশেদ খানের কোনো টাকা পয়সা ছিল না। আমি ভালোভাবে জানি, বাসা ভাড়া দেওয়ার মতো অবস্থাও ছিল না। এমনকি রাশেদ খান যখন গণ অধিকার পরিশোধ করতেন, তখন ভিপিনুর গণ অধিকার পরিষদের বিকাশের টাকা পয়সা সব মেরে দিত একা, কিন্তু রাশেদ খানদের ভাগ দিত না। এটা নিয়ে ভিপিনুরের সাথে রাশেদ খানদের ঝামেলা হয়েছে। রাশেদ খান সংগঠনের টাকা নিয়ে বাসা ভাড়া দেওয়ার চেষ্টা করেছে, এটা নিয়ে আবার রাগ হয়েছে, এরকম অনেক ঘটনা আছে। গণ অধিকার পরিষদের অনেকেই আমাদের কাছে বিচার দিত। সেই রাশেদ খান
বিএনপি নির্বাচন করতে যে বিরাট অঙ্কের টাকা পেয়েছে, নির্বাচনী ফান্ড পেয়েছেন, সেই ফান্ডের কিছু অংশ খরচ করেছেন। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়ে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চেপে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।